জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল এবং তিনি কাকে কিভাবে সহযোগিতা করেছেন সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। 4 পর্বের ইংরেজি লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কি আছে শায়েরের সেই লেখায় তার প্রথম শেষ থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, মজার ব্যাপার হলো পরের দিন অর্থাৎ 3 আগস্ট স্যাড শহীদ মিনারে বিকেল 3টায় একটি প্রোগ্রামের ডাক দেয়। দুপুর 1:05 হান্নান আমার আস্থাভাজন নারী সাংবাদিককে ফোন করে আরেকটি নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার অনুমতি চাইল। নাহিদ তাদের জন্য সেটির ব্যবস্থা করেছিল। বিকেল 3টায় শহীদ মিনারে নাহিদ হাসিনার পদত্যাগের দাবি জানালো, কিন্তু তখন এটি আর গুরুত্বপূর্ণ ছিল না, কারণ এরই মধ্যে ঢাকা ও অন্যান্য জায়গার রাস্তাগুলো হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। পরবর্তীতে কাদেরের কাছ থেকে আমরা জানতে পারি নাহিদ, মাহফুজ, আসিফ এবং বাকি স্যাড কোঅর্ডিনেটরদের কোনো ইচ্ছাই ছিল না যে শীঘ্রই এক দফা দাবি করা হোক। এর আগের দিন আমাদের দৃঢ়তার কারণে তারা বাধ্য হয়েছিল। নাহিদ নিজেই নিজেকে স্পটলাইটে রাখতে চেয়েছিল। সে চায়নি যে কাদের, হান্নান, রিফাত এবং মাহিন হাসিনার পদত্যাগের দাবি করার কৃতিত্ব পাক। কাদের বিশেষভাবে মজা পেয়েছিল এই ভেবে যে হান্নান গতকাল সন্ধ্যায় কাদের, রিফাত এবং মাহিনকে এক দফা ঘোষণা দিতে বাধা দিয়েছিল, কারণ সে তার নাহিদ ভাই ছাড়া এটি অন্য কেউ করুক তা চায়নি। কিন্তু তার নাহিদ ভাই সেই দিন শহীদ মিনারে হান্নানকে পাশে না রেখেই দাবি ঘোষণা করল। স্যাড পরের দিন একটি অসহযোগ আন্দোলনের ডাক দিল। এই পদক্ষেপটি বিদেশি মিশনগুলোর ভালো লাগেনি বলে নারী সাংবাদিক তার পরিচিতদের কাছ থেকে জানতে পেরেছিলেন। সন্ধ্যা 7:56 সালমান নারী সাংবাদিককে স্যাডের কিছু দাবির তালিকা শেয়ার করে এবং তার মতামত চায়। তিনি সালমানকে পরামর্শ দেন স্যাডের উচিত সাধারণ জনগণের সাথে মিশে যাওয়া, অর্থাৎ হাসিনার পদত্যাগ ছাড়া অন্য কোনো আলাদা দাবি না করা, কারণ জনগণ এটি ছাড়া আর কিছু চায় না। যদি তারা এখন আলাদা দাবি করে তাহলে তারা স্বার্থপর এবং ক্ষমতালোভী হিসেবে দেখা দেবে। মানুষ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে উঠবে, কারণ তাদের জীবন মাত্র শুরু হয়েছে। তাদের সামনে পুরো জীবন আছে ক্ষমতায় আসার জন্য। হাসিনা চলে যাওয়ার পর তাদের উচিত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, জীবনের অভিজ্ঞতা অর্জন করা, তারপর ক্ষমতায় যাওয়ার কথা ভাবা। সালমান তার সাথে একমত হয়। সে বলে সে কোনো আলাদা দাবি করবে না, শুধু এক দফা দাবিতেই থাকবে। সালমান নারী সাংবাদিককে জিজ্ঞাসা করে এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। নারী সাংবাদিক গণভবন এবং সব মন্ত্রীর বাসভবন ঘেরাও করার পরামর্শ দেন। তিনি তাকে আরও ব্যাখ্যা করেন কিভাবে হাসিনা আওয়ামী লীগ এখনও আন্তর্জাতিক সমর্থন উপভোগ করছে, কারণ পশ্চিমা কোনো দেশ এখনও তার পদত্যাগ বা স্বাধীন তদন্তের দাবি করেনি। সবাই শুধু বলেছে সব মৃত্যুর তদন্ত করতে হবে এবং তাকে আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে হবে। এটা এমন যে খুনিকে খুনির তদন্ত করতে বলা হচ্ছে। সালমান তাকে জিজ্ঞাসা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মন পরিবর্তন করার জন্য এখন কি করা যেতে পারে। তিনি বলেন একমাত্র শুধু হাসিনাকে সরানোর দিকে ফোকাস করতে। সন্ধ্যা 9:21 সালমান তাকে জানায় তারা শহরের 12টি স্পট থেকে সকাল 10টায় জড়ো হয়ে গণভবনের দিকে মার্চ করার পরিকল্পনা করেছে। এদিকে আমার সোর্স থেকে জানা যায় আওয়ামী লীগ 4 আগস্ট ঢাকায় তাদের প্রায় 15,000 লোক মোতায়েন করার পরিকল্পনা করেছে। এটি সালমানকে নারী সাংবাদিকের মাধ্যমে জানানো হয়। 4 আগস্ট গণভবন ঘেরাও করার পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এবং রক্তপাত ঘটাচ্ছিল। দুপুরের মধ্যে আসিফ এবং নাহিদ পরের 2 দিনের জন্য স্যাডের প্রোগ্রাম ঘোষণা করেন। এটি নারী সাংবাদিককে ক্ষুব্ধ করে। গুলশানের কম্পটয়ার্স রিচার্ডসে বসে নারী সাংবাদিক বিকেল 2:16 ওয়াহিদ আলমকে ফোন করেন। তিনি তার হতাশা প্রকাশ করেন যে স্যাড পরের কয়েকদিন এভাবেই চলতে চায় এবং তাদের গণভবন ঘেরাও করার কোনো পরিকল্পনা শীঘ্রই নেই। তিনি ওয়াহিদ আলমকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা পৌঁছে দিতে বলেন যেন তারা পরিস্থিতির দায়িত্ব নেয় এবং শুধুমাত্র স্যাডের হাতে না ছাড়ে। ওয়াহিদ আলম তাকে আশ্বস্ত করেন কিছু একটা করা হবে। হাসিনার প্রধানমন্ত্রী থাকার দিন শেষ হয়ে গেছে। বিকেল 3:20 নারী সাংবাদিক সালমানকে ফোন করেন। আসিফের ঘোষণা নিয়ে তার হতাশা প্রকাশ করেন। তিনি তাকে বলেন তিনি এই আন্দোলন থেকে সরে যাচ্ছেন। সালমান তাকে আবার আকুনির মাধ্যমে অনুরোধ করেন এই পর্যায়ে ছেড়ে না যেতে। সে জানায় সে কিছু করা যায় কিনা তা দেখবে। বিকেল 3:25
আমি নারী সাংবাদিককে আমার গোয়েন্দা সোর্স থেকে প্রাপ্ত একটি মেসেজ পাঠাই। তাতে লেখা ছিল, আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে, স্যাটকে তাদের ঢাকা অভিমুখী মার্চ প্রোগ্রাম একদিন এগিয়ে আনতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। মানুষ এই প্রোগ্রাম আগামীকাল চায়। তিনি এই মেসেজ রেজা এবং ওয়াহিদ আলম উভয়কে ফরওয়ার্ড করেন। রেজা তাৎক্ষণিক ফোন করে তাকে শান্ত হতে বলেন। তিনি তাকে বলেন তিনি এই আন্দোলন থেকে সরে যাচ্ছেন। রেজা তাকে জিজ্ঞাসা করেন তিনি কি চান। নারী সাংবাদিক একটি দাবি করেন, আগামীকাল থেকে গণভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করতে হবে যতক্ষণ না হাসিনা পদত্যাগ করেন। রেজা তাকে শান্ত হতে বলেন, কারণ এই চরম পদক্ষেপ নেওয়ার জন্য অনেক ফ্যাক্টর মেলাতে হবে। বিকেল 3:52 রেজা তাকে টেক্সট করেন, এটা হয়ে গেছে, খুশি? তিনি কিভাবে এটি করলেন? একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাহিদের সাথে কথা বলান। বিকেল 5:21 আসিফ তার ফেসবুক পেজে ঘোষণা করেন, ঢাকা অভিমুখী মার্চ প্রোগ্রাম একদিন এগিয়ে 5ই আগস্ট করা হবে। এরপর সব স্যাট কোঅর্ডিনেটর তাদের মার্চ টু ঢাকা ভিডিও বার্তা পোস্ট করতে শুরু করে। কিন্তু আমরা চেয়েছিলাম কাদেরের বার্তাটি বাকিদের চেয়ে আলাদা হোক। আমরা চেয়েছিলাম তাকে শান্ত, সংযত, সম্মানিত এবং ন্যায়পরায়ণ শোনাক। নারী সাংবাদিক আবার তার সহকর্মীকে কাদেরের জন্য একটি বার্তা বাংলায় লিখতে বলেন। এটি তিনি ইংরেজিতে অনুবাদ করেন। আমি কাদেরের ইংরেজি এবং বাংলা ভিডিও বার্তা আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলে শেয়ার করি। রাত 11:11 আমি নারী সাংবাদিক ফাহিম এবং সালমানের সাথে একটি গ্রুপ কল করি আগামী দিনের গণভবন অবস্থান প্রোগ্রামের লজিস্টিক্স নিয়ে আলোচনা করতে। রেজা এবং ওয়াহিদ আলম কাদেরের হোস্টেল ফ্ল্যাটে গেলেন আরও পরিকল্পনার জন্য। 5ই আগস্ট সকালে নারী সাংবাদিক ফাহিমের কাছ থেকে শুনেন যে পুলিশ বসুন্ধরায় প্রবেশ করেছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে গুলি চালাচ্ছে। তিনি অন্যদের কাছ থেকে টেক্সট পেতে শুরু করেন যে পরিস্থিতি সব জায়গায় ভয়াবহ। সকাল 11:32 তিনি ওয়াহিদ আলমের কাছ থেকে একটি টেক্সট পান। তাতে লেখা ছিল, হাসিনাকে আজকের পর আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। তিনি লিখেছিলেন। দুপুর 1:35 সালমান নারী সাংবাদিককে ফোন করেন কোনো আপডেট আছে কিনা জানতে। তিনি তাকে সবাইকে বের হয়ে আসতে বলেন। দুপুর 1:59 সালমান আবার টেক্সট করেন, তারা সবাই গণভবনের দিকে যাচ্ছেন। বিকেল 2:30 আমার আস্থাভাজন শফিকুল আলমের কাছ থেকে একটি টেক্সট পান। তাতে লেখা ছিল, হাসিনা এবং রেহানা গণভবন থেকে পালিয়েছেন। এর কিছুক্ষণ পর সালমান তাকে ফোন করেন। তার কণ্ঠে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল। 6ই আগস্ট ভোররাতে সালমান আবার তাকে ফোন করেন, জানান মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। তিনি নোবেল বিজয়ীর সাথে এই মাত্র কথা বলেছেন।